আদরিণী প্রভাতকুমার মুখোপাধ্যায়। প্রথম পরিচ্ছেদ। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারীবাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মুক্তারের নিকট আসিয়া বলিলেন, মুখুজ্জে মশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? মুক্তার মহাশয় তাঁহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুঁকা নামিয়ে ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? আমি নিমন্ত্রণ পাব না কি রকম? জানো, আমি আজ ২০ বছর ধরে তাদের এস্টেটের বাধা মুক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চেনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশায়? আমরা কি সেভাবে বলছি? এ জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করবার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি। মুখুজ্জে মশাই নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো। বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়ে উপবেশী করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল ২ দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাবা তো সোজা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই। গরুর গাড়ি করে যেতে হলে যেতে ২ দিন, আসতে ২ দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জেমশাইকে গিয়ে জিজ্ঞাসা করি, তিনি যদি যান নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারব। মুক্তার মহাশয় স্মিতমুখে বলিলেন, এই কথা? তার জন্যে আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকালের মক্কেল নন। ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। সন্ধে নাগাদ হাতি এসে যাবে এখন। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেছিলাম, অত ভাবছ কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না গেলে ছাড়ছি নে। যাব বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শোনবার বয়স নেই। তোমরা শুনো, আমি মাথায় এক পগ্ন বেঁধে একটি থ্যালো হুকো হতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভার দে, কেমন? বলিয়া মুখুজ্জে মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এই দিন প্রভাতে আহিক পূজাটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিতেন। বেলা ১টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম পইয়া, চশমাটি পরিয়া, প্রবল প্রতাপান্বিত শ্রী শ্রীমন মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রতি পলকেশু পাঠ লিখিয়া ২-৩ দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এইরূপে মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। একজন ভৃত্যকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মুক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন ৫০ পার হইয়াছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আরেকটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইতে পারিত। গোঁফগুলি মোটা মোটা, কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সম্মুখ ভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয়ে ছাপাইয়া এই চক্ষু দুইটি দিয়ে উছলিয়া পড়িতেছে।
ইহার আদিবাস যশোহর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকের রেল খোলে নাই। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যানভাসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক ১৩ শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রান্ধিয়া খাইয়া মোক্তারি ব্যবসায় আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতছি তখন এ জেলায় ইংরাজিওয়ালা মোস্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হটাইতে পারিয়া নাই। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেও মিজাজটা কিছু দুঃখ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেইকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিলক্ষণ বচস্যা হইয়া যায়। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন। ডেপুটিবাবু লোকপরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিতেছিলেন, কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতে দিচ্ছেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। সেদিন আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের ৫ টাকা জরিমানা হইয়াছিল। এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সব শুদ্ধ ১৭০০ টাকা ব্যয় করিয়া এই ৫ টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাথরে অন্নদান করিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমন নিজে নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মোস্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্য সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হইতেছে। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কলাগাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোস্তার মহাশয় সে সমস্ত তদানক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুঁকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ২-৪ টান দিয়া আবার বাহিলে হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল, আগে হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব আনিয়েছিস? ভৃত্য বলিল, আগে না, দিওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরিয়া আসিয়া বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এই কথা শুনিবার মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্ত প্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, ২ চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিত স্বরে ঘাড় বাঁকিয়া বারম্বার বলিতে লাগিলেন, হাতি দিল না, হাতি দিল না, হাতি দিল না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটিয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার কি আর করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস, জোর তো নেই। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রে ১০টা-১১টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। এই ইদামদ্দি শেখ একজোড়া নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে ২-৩ ক্রোশের মধ্যে ২-৩ জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম ততস্থানে লোক পাঠাইয়া দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি ২ প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, বীরপুরের উমাচরণ লাহিড়ির একটু মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে, কিন্তু বিস্তর দাম চায়। কত? ২,০০০ টাকা। খুব বাচ্চা? না, সমারে নিতে পারবে।
কুছ পরবা নেহি, তাই কিনবো। এখনো তুমি যাও, কাল সকালে যেন হাতি আসে। লাহিড়ী মশাইকে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর যে অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মুক্তারগণ, যাহাদিগকে একসময় উলঙ্গাবস্থায় পথে খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন সামলা মাথায় দিয়া, মুখোপাধ্যায় মাথায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মুক্তারগণ সামলা ব্যবহার করিতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরাজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরাজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, উনি কি বলছেন? জুনিয়র তর্জমা করিয়া তাহাকে বুঝাইতে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত হয়। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চক্ষে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরাজি জানে না, সে মনুষ্যপদবাচ্যই নহে। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন, কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছেন, তাহার সুদ হইতে কোনো রকমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বছর বয়স হইল। চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি চলে না। তথাপি আজকাল করিয়া আরও 1 বছর কাটিল। এই সময় দায়রায় একটি খুনি মকদ্দমা উপস্থিত হইল। সেই মকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নতুন ইংরাজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও অ্যাসেসারি মহাদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে অ্যাসেসারগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মুক্তার মহাশয় নিজ কাজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এ উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজ সাহেব জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করিয়াছিলাম আপনি উকিল। যেরূপ সহজতার সহিত আপনি মকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরাজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনের শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন হুজুর হাইকোর্টের জজ হন। বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। চতুর্থ পরিচ্ছেদ। ব্যবসায় ছাড়িয়া কায়ক্লিশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয়ে যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শত চেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না। মূলধনে হাত পড়িতে লাগিল। কোম্পানির কাগজের সংখ্যা কমিতে লাগিল। একদিন প্রভাতে মুক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়ে নিজের অবস্থার বিষয়ে চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপেলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদের একে একে বিক্রি করে ফেলো। এরূপ বুক্তির পর আর কথা চলে না। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। 2-1 অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গদা পায় নাতি। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল। আজ্ঞে হ্যাঁ, তবে বললেন আমার হাতি? বিনয় কিংবা শ্লেষসূচক ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন,
যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালন হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতে আপনার বই আর কার? সন্ধ্যের পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করিলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল।